নেপালের তুষারাবৃত হিমালয়ের এক প্রত্যন্ত অঞ্চলে লোকচক্ষুর আড়ালে এক নির্জন পাহাড়ের চূড়ায় একটি জীর্ণ কাঠের কুঁড়েঘর দাঁড়িয়েছিল। সেই কুঁড়েঘরে দীর্ঘকাল ধরে একাকী বাস করতেন একজন বয়োবৃদ্ধ মৌলবী, যার জীবন ছিল সরলতা আর নির্জনতায় মোড়া। প্রতিদিনের মতোই ভোরের প্রথম আলো যখন পাহাড়ের শিখরে এসে পড়ল, মৌলবী তার দরজার চৌকাঠ পেরিয়ে বাইরে এলেন। তবে সেদিন তার চোখ পড়ল এক অভাবনীয় দৃশ্যে। পাহাড়ের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে এক অপরূপা তরুণী, যার নিচে হাজার হাজার ফুট গভীর খাদ। এমন অপ্রত্যাশিত এবং হৃদয়বিদারক দৃশ্য দেখে মৌলবী মুহূর্তেই বিচলিত হয়ে উঠলেন এবং দ্রুত গতিতে মেয়েটির দিকে ছুটে গেলেন। মেয়েটি অতল গহ্বরে ঝাঁপ দেওয়ার ঠিক আগ মুহূর্তে মৌলবী বিদ্যুৎ গতিতে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার হাত ধরে ফেললেন এবং সর্বশক্তি দিয়ে নিজের দিকে টেনে আনলেন। মেয়েটি অপ্রত্যাশিত এই বাধায় চমকে উঠল এবং তীব্র ঝাঁকুনি দিয়ে মৌলবীকে পেছনে ঠেলে দিল। তার চোখে ছিল আগুন, কণ্ঠে ছিল প্রচণ্ড ক্ষোভ। কোন সাহসে তুমি আমাকে থামালে? আমার জীবনে হস্তক্ষেপ করার তোমার কি অধিকার আছে? রাগে কাঁপতে কাঁপতে সে আবার পাহাড়ের কিনারার দিকে ছুটে গেল, যেন যে কোনো মুহূর্তে সে শেষ ঝাঁপ দেবে। মৌলবী এক মুহূর্তও দেরি না করে আবার ঝাঁপিয়ে পড়লেন এবং এবার আরও শক্ত করে তার হাত আঁকড়ে ধরলেন। মেয়েটি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু মৌলবীর দৃঢ় মুষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পারল না। বৃদ্ধ মৌলবী, যার চোখে ছিল গভীর মমত্ব, নরম সুরে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি করতে যাচ্ছ? আমাকে কিছু বলো, হয়তো আমি তোমার কোনো সাহায্যে আসতে পারি। মেয়েটির চোখ থেকে অশ্রুধারা নেমে এলো। ভেজা কণ্ঠে সে উত্তর দিল, আপনি আর কি সাহায্য করবেন? আমার স্বামী নিখোঁজ হয়ে গেছেন, আর শ্বশুরবাড়ির লোকেরাও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার আর কোনো আশ্রয় নেই, কোনো ঠিকানা নেই। মৌলবী কিছুক্ষণ মেয়েটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখে ভেসে উঠল এক গভীর সহানুভূতি। তারপর তিনি মেয়েটির কবজি ধরে মৃদুসুরে বললেন, আমার সাথে এসো। মেয়েটি চমকে গিয়ে জিজ্ঞেস করল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? মৌলবী সংক্ষেপে উত্তর দিলেন, চলো তো। তিনি মেয়েটির হাত না ছেড়ে নীরবে উঁচু পাহাড়ি পথে হাঁটতে লাগলেন। মেয়েটি বারবার একই প্রশ্ন করতে থাকল, আমার হাত ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন, কিছু তো বলুন। কিন্তু মৌলবী নীরব রইলেন, শুধু তার হাত ধরে অবিচলভাবে এগিয়ে চললেন। দীর্ঘক্ষণ হাঁটার পর অবশেষে তারা সেই মৌলবীর পুরনো কাঠের বাড়িতে পৌঁছলেন। মৌলবী দরজা খুলে মেয়েটিকে ভেতরে নিয়ে যেতে লাগলেন। মেয়েটি আতঙ্কিত হয়ে বলল, এটা কোন জায়গা? এটা কার বাড়ি? আমাকে কেন এখানে এনেছেন? মৌলবী ভেতরে ঢুকে তার হাত ছেড়ে দিলেন এবং দরজা বন্ধ করে ভেতর থেকে শক্তভাবে ছিটকিনি লাগিয়ে দিলেন। মেয়েটি ভয়ে চিৎকার করে উঠল, এ কি করছেন? দরজা কেন বন্ধ করছেন? আমাকে কেন এখানে আটকে রাখছেন? কথা বলছেন না কেন? মৌলবী কোনো উত্তর দিলেন না, শুধু স্থির চোখে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন এবং বাইরে থেকেও দরজাটি ছিটকিনি দিয়ে বন্ধ করে দিলেন। মেয়েটি আর্তনাদ করে দরজা পেটাতে শুরু করল, কেন আমাকে বন্দি করলেন? কোথায় যাচ্ছেন? কিন্তু মৌলবী কোনো কথা শুনলেন না এবং ধীরে ধীরে পাহাড়ের দিকে অদৃশ্য হয়ে গেলেন। অন্ধকার নেমে এসেছিল। মেয়েটি একা ঘরের ভেতরে আটকা পড়েছিল। সারা দিন ধরে দরজা পেটাতে পেটাতে সে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। বাইরে রাতের নিস্তব্ধতা আরও গভীর হতে লাগল। হঠাৎ সে দরজা খোলার শব্দ শুনতে পেল। দ্রুত দরজার দিকে ছুটে গিয়ে দেখল মৌলবী ফিরে এসেছেন। মেয়েটি রেগে ফেটে পড়ল, এটা কি ধরনের আচরণ? সারাদিন আমাকে বন্দি করে কোথায় চলে যান, আর কিছুই বা বলেন না কেন? মৌলবী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বললেন, তেমন কোনো বিশেষ ব্যাপার না, একটা অসমাপ্ত কাজ ছিল, সেটার জন্যই গিয়েছিলাম। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেমন কাজ? মৌলবী অন্যদিকে তাকিয়ে বললেন, এখন অনেক রাত হয়েছে, তুমি বিশ্রাম করো, আমিও ঘুমাই। মেয়েটি চুপ করে গেল। কিছু একটা ভাবতে ভাবতে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মৌলবীও শুয়ে পড়লেন, কিন্তু তার চোখে ঘুম ছিল না। সারা রাত তিনি মেয়েটির কথা ভাবতে থাকলেন, কত সুন্দর, কত অসহায়। সকালে মৌলবী মেয়েটির কাছে গেলেন। অনেকক্ষণ তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হঠাৎ মেয়েটির চোখ খুলে গেল। সে তাড়াতাড়ি চাদর ঠিক করে বলল, কি হয়েছে? আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? মৌলবী নরম সুরে বললেন, সকাল হয়ে গেছে, ওঠো। মেয়েটি উঠে বসল। মৌলবী দরজার দিকে গেলেন এবং বাইরে বেরিয়েই দরজাকে বাইরে থেকে বন্ধ করে দিলেন।
মেয়েটি ঘাবড়ে গিয়ে দরজার দিকে ছুটে গেল এবং জোরে চিৎকার করল, এখন আবার কি হলো? দরজা কেন বন্ধ করলেন? মৌলভী কোনো উত্তর না দিয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। মেয়েটি চিৎকার করতে থাকলো, দরজা পেটাতে থাকলো, কিন্তু মৌলভী ততক্ষণে চলে গিয়েছিলেন। সূর্য ডুবে গেল, রাতের অন্ধকার পুরোপুরি ছেয়ে গেল। মেয়েটি একা চুপচাপ ঘরের ভেতরে বসেছিল। তার মুখে ভয় স্পষ্ট ফুটে উঠেছিল। হঠাৎ দরজা খোলার শব্দ শুনতে পেল। সে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল, দেখল মৌলভী ফিরে এসেছেন। মেয়েটি রেগে ফেটে পড়ল। এটা কি ধরনের আচরণ? সারাদিন আমাকে আটকে রেখে কোথায় চলে যান, আর কিছুই বা বলেন না কেন? মৌলভী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আস্তে করে বললেন, তেমন কোনো বিশেষ ব্যাপার না, একটা অসমাপ্ত কাজ ছিল, সেটার জন্যই গিয়েছিলাম। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেমন কাজ? মৌলভী অন্যদিকে তাকিয়ে বললেন, এখন অনেক রাত হয়েছে, তুমি বিশ্রাম করো, আমিও ঘুমাই। মেয়েটি চুপ করে গেল। কিছু একটা ভাবতে ভাবতে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মৌলভীও শুয়ে পড়লেন, কিন্তু তার চোখে ঘুম ছিল না। রাতের কোনো এক প্রহরে মৌলভী উঠলেন এবং ধীরে ধীরে মেয়েটির কাছে গিয়ে বসলেন। তিনি অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর কিছু দোয়া পড়ে তার উপর ফুঁ দিলেন। মেয়েটি হালকাভাবে পাশ ফিরতেই তিনি দ্রুত নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। নিজে নিজে মৃদু সুরে বললেন, কালেকে উপরে নিয়ে যেতে হবে, সেখানেই সব পূর্ণ হবে। এই ভাবতে ভাবতে তার ঘুম চলে এলো। পরের দিন সকালে মৌলভী মেয়েটির কাছে এসে তাকে জাগালেন। ওঠো, সকাল হয়ে গেছে। মেয়েটি চোখ খুলল। মৌলভী তার কাছে বসে বললেন, ঘরে থাকতে থাকতে তোমার নিশ্চয়ই একঘেয়ে লাগছে, চলো পাহাড়ে ঘুরতে যাই। মেয়েটি কিছু বলার আগেই মৌলভী তার হাত ধরে পাহাড়ি পথে চলতে শুরু করলেন। অনেক লম্বা পথ চলার পর অবশেষে তারা দুজন সেই উঁচু চূড়ায় পৌঁছলেন, যেখানে মৌলভী আগে তাকে একা ছেড়ে এসেছিলেন। মৌলভী তাকে বললেন, এখানে একটু শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। মেয়েটি দ্বিধায় পড়ে বলল, কোথায় যাচ্ছ? শুতে কেন বলছো? মৌলভী নরম সুরে বললেন, তোমার শুধু একটু আরামের প্রয়োজন, হাত পা সোজা করে শুয়ে পড়ো। মেয়েটির কাছে তার হাবভাব অদ্ভুত লাগল, তবুও সে ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়ল। মৌলভী বললেন, চোখ বন্ধ করো। মেয়েটি বলল, কেন বন্ধ করব? মৌলভী বললেন, যা বলছি তাই করো, বন্ধ করো। মেয়েটি কিছুই বুঝতে পারছিল না, তবুও সে চোখ বন্ধ করল। মৌলভী চুপচাপ তার কাছে এলেন, কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর কিছু পড়ে তার ওপর ফুঁ দিলেন। মেয়েটি চুপচাপ শুয়ে রইল, চোখ বন্ধ ছিল। মৌলভী চুপচাপ নিচে নামতে শুরু করলেন এবং নিজের বিছানায় ফিরে গেলেন। যখন মেয়েটির কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন সে চোখ খুলল এবং এদিক ওদিক তাকালো। মৌলভীর কোনো চিহ্ন ছিল না। সে ঘাবড়ে গেল, চিৎকার করে মৌলভীকে ডাকল, কিন্তু চারপাশে শুধু নিস্তব্ধতা। সে পাহাড়ের চূড়ায় একা বসে রইল। রাত ঘনিয়ে এলো, অন্ধকার বাড়তে লাগল এবং সে ভয়ে সেখানে বসে মৌলভীর অপেক্ষা করতে থাকল। পরের সকালে মৌলভী তার কাছে এসে নরম সুরে তাকে জাগালেন। সে উঠতেই মৌলভী বললেন, চলো বাইরে ঘুরতে যাই। মেয়েটি যে এতক্ষণ ধরে ভীত ও সন্ত্রস্ত ছিল এবং মৌলভীর কথায় সন্দেহ করতে শুরু করেছিল, বলল, না, আমি কোথাও যেতে চাই না। মৌলভী তার হাত ধরে জোরে টানলেন এবং তাকে জোর করে সেই পাহাড়ে নিয়ে গেলেন। উঁচুতে পৌঁছে মৌলভী তার পাশে অনুভব করল যেন কেউ ওপরে আসছে। নিচে তাকিয়ে দেখল মৌলভী ফিরে আসছেন। মৌলভী কাছে আসতেই মেয়েটি রাগে ফেটে পড়ল। কি হচ্ছে এসব? কখনো আটকে রাখো, কখনো পাহাড়ে এনে শুতে বলো, এসব কি? বললেন, এখানে উল্টো হয়ে শুয়ে পড়ো। মেয়েটি রেগে চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? মাথা ঠিক আছে? প্রথমে ঘরে বন্দি করো, তারপর পাহাড়ে সোজা হয়ে শুতে বলো, এখন আবার উল্টো? আখি তুমি কি চাও? কিছু তো বলো। মৌলভী কঠোর স্বরে বললেন, যা বলেছি তাই করো, উল্টো হয়ে শো। মেয়েটি চিৎকার করল, কক্ষণই না, তোমার আচরণ পাগলের মতো, অদ্ভুত কথা, অদ্ভুত আবদার, আমি কিছুই বুঝতে পারছি না। মৌলভী বললেন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে, শুধু এই শেষ আদেশটা মেনে নাও, এখানে উল্টো হয়ে শুয়ে পড়ো। মেয়েটি রেগে গিয়ে জিজ্ঞেস করল, এর মধ্যে কি রহস্য আছে? কথা ঘুরিয়ে বলছো কেন? মৌলভী ধীরে ধীরে বললেন, এখন বলতে পারবো না, কিন্তু এটাই তোমার জন্য ভালো। মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ক্লান্ত হয়ে বলল, ঠিক আছে, এখন আর কী বা করতে পারি, এটাও করিয়ে দেখি। সে সেই পাহাড়ি চূড়ায় উল্টো হয়ে শুয়ে পড়ল। মৌলভী বললেন, হাত পা সোজা রাখো, চোখ বন্ধ করো। তারপর তিনি তার পাশে বসলেন, কিছু পড়ে তার ওপর ফুঁ দিলেন। মৌলভী বললেন, এবার উঠে পড়ো, কিন্তু চোখ বন্ধ রাখবে। মেয়েটি চমকে গিয়ে বলল, এবার কি হবে? চোখ বন্ধ রাখব কেন? মৌলভী কঠিন স্বরে বললেন, যা বলেছি তাই করো, চোখ খুলবে না।
মেয়েটি পাহাড়ের উপর দাঁড়িয়েছিল, চোখ বন্ধ। মৌলভী চুপচাপ নিচে নামতে লাগলেন এবং বাড়ি ফিরে এসে নিজের বিছানায় শুয়ে পড়লেন। অনেকক্ষণ কেটে গেল। মেয়েটি আওয়াজ দিল, আমি কি চোখ খুলতে পারি? আপনি কোথায় চলে গেলেন? কোনো উত্তর এলো না। চোখ খুলতেই দেখল সেখানে কেউ নেই। সে চিৎকার করে বলল, এসব কি হচ্ছে? আমি ওকে বিশ্বাস করলাম কেন? মনে হচ্ছে এই লোকটি সত্যি পাগল। সে নিচে বসে তার অপেক্ষা করতে লাগল। রাত ঘনিয়ে এলো। সে শুনতে পেল কেউ আসছে। পাহাড়ে পায়ের আওয়াজ শোনা গেল। মৌলভী আবার সেই চূড়ায় পৌঁছালেন। মেয়েটি রেগে চিৎকার করল, আবার আমাকে একা ফেলে চলে গেলে? কখনো কিছু বলো না কেন? তুমি কি চাও? মৌলভী তার চোখের দিকে তাকিয়ে বললেন, দুদিন আমি এখানে ছিলাম, দুদিন তুমি কাটিয়েছ। এখন তৃতীয় এবং শেষ রাত। আমাদের এই রাতটা এখানেই একসাথে কাটাতে হবে। মেয়েটি অবাক হয়ে বলল, কেন? এই রাতে এমন কি বিশেষত্ব আছে? তুমি কি পাগল হয়ে গেছ? কেন আমাকে এমন কথা বলে দ্বিধায় ফেলছ? মৌলভী বললেন, ব্যাস, যদি এই রাতটা আমরা একসাথে কাটাই তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। মেয়েটি চিৎকার করল, কি ঠিক হয়ে যাবে? আমাকে কিছুই বলছো না। তোমার উপর আমার সন্দেহ হচ্ছে। এটা কোনো চাল নয় তো? মৌলভী বললেন, তুমি সবকিছু জানতে পারবে, শুধু আজ রাতে সাথে থাকো। মেয়েটি ক্লান্ত হয়ে গিয়েছিল, তবু রাজি হল। ঠিক আছে, এখন আর কী বা করতে পারি, এটাও করে দেখি। সে সেই পাহাড়ি চূড়ায় উল্টো হয়ে শুয়ে পড়ল। মৌলভী বললেন, হাত পা সোজা রাখো, চোখ বন্ধ করো। তারপর তিনি মাটিতে শুয়ে পড়লেন। মেয়েটিও শুয়ে পড়ল। মৌলভী বললেন, চোখ বন্ধ করো, ঘুমিয়ে পড়ো। মেয়েটি চোখ বন্ধ করে ঘুমে ডুবে গেল। মৌলভীও ঘুমিয়ে পড়লেন। রাতের শেষ প্রহরে যখন সকাল হতে যাচ্ছিল, মৌলভী জাগলেন। তিনি আবার কিছু পড়ে তার উপর ফুঁ দিলেন। তারপর তাকে জাগিয়ে বললেন, ওঠো, কিন্তু চোখ বন্ধ রাখবে। মেয়েটি বিরক্ত হয়ে বলল, আবার সেই একই কথা? আগেও তুমি আমাকে এভাবেই একা ফেলে চলে গিয়েছিলে, এবার আমি চোখ বন্ধ রাখব না। মৌলভী বললেন, এবার কথা দিচ্ছি এমন হবে না। মেয়েটি ক্লান্ত ছিল, তাই রাজি হয়ে গেল। চলো, শেষবারের মতো তোমার কথা মেনে নিচ্ছি। সে চোখ বন্ধ করল। হঠাৎ সে অনুভব করল কেউ পেছন থেকে এসে তাকে ধরেছে এবং চোখে হাত রেখেছে। পাহাড়ের ওই উচ্চ চূড়ায় শুধু সে আর মৌলভী ছিল। মেয়েটি রেগে গিয়ে বলল, এটা কি করছো? ছাড়ো আমাকে। কোনো উত্তর এলো না। সে আরও জোরে চিৎকার করল, পাগল হয়ে গেছ নাকি? সরো আমার পেছন থেকে। হঠাৎ সে নিজেকে ছাড়িয়ে নিল। পেছনে ঘুরে দেখল ওই ব্যক্তি মৌলভী ছিল না, সে ছিল এক যুবক। মেয়েটির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এ তো আমার স্বামী! সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। চোখে জল ছিল। কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। সে আনন্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। বারবার তাকে জড়িয়ে ধরতে লাগল। তারপর মেয়েটি এদিক ওদিক তাকিয়ে বলল, মৌলভী কোথায় গেল? তুমি ওকে চেনো? সে কি তোমাকে এখানে এনেছে? স্বামী চুপচাপ তার দিকে তাকিয়েছিল। সে কিছুই বলল না, শুধু তার হাত ধরে বলল, আমার সাথে চলো। সে তাকে নিয়ে একটা পুরনো কুঁড়ে ঘরের মতো বাড়িতে পৌঁছালো, যেখানে সে থাকত। মেয়েটি চারিদিকে তাকিয়ে বলল, এটা তো সেই বৃদ্ধের ঘর মনে হচ্ছে। কিন্তু স্বামী কিছুই বলল না। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাকে এখানে কেন এনেছ? সে বলল, এটা সেই জায়গা যেখানে তুমি আগেও থেকেছ, এখনও এখানেই থাকো। মেয়েটি জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে? স্বামী হেসে বলল, আমি সব কিছু জানি, কিন্তু তুমি এটা বলো, ওই বৃদ্ধ কেমন মানুষ ছিল? মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, না সে ভালো ছিল না খারাপ, শুধু খুব অদ্ভুত ছিল। স্বামী হেসে বলল, কখনো কখনো অদ্ভুত আচরণের পেছনেও একটা গল্প থাকে, একটা মাজবুরি থাকে। মেয়েটি জিজ্ঞেস করল, কিন্তু কি মাজবুরি হতে পারে? স্বামী বলল, তোমার কি সেই দিনের কথা মনে আছে যখন তুমি পাহাড়ের কিনারায় পৌঁছেছিলে? সেই দিনই সেই বৃদ্ধ তোমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছিল। প্রত্যেক রাতে সে কিছু পড়ত, তোমার ওপর ফুঁ দিত, কখনো আটকে রাখত, কখনো পাহাড়ে নিয়ে যেত। মেয়েটি চমকে গিয়ে বলল, এই সব কিছু তুমি কিভাবে জানো? এটা তো আমার সাথে হয়েছিল। স্বামী নরম সুরে বলল, আগে শোনো যে আমি কোথায় চলে গিয়েছিলাম। মেয়েটি বলল, হ্যাঁ, আমি শুনতে চাই। স্বামী বলল, যেদিন আমি বাড়ি থেকে বেরোইছিলাম, আমার সাথে একটা মেয়ের দেখা হয়েছিল, যে বলেছিল আমাকে বিয়ে করো। আমি বললাম, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। সে কোনো সাধারণ মেয়ে ছিল না। সে কিছু পড়ে আমার উপর ফুঁ দিল, আর আমি মুহূর্তে বৃদ্ধ হয়ে গেলাম। আমি তোমার কাছে ফিরতে চেয়েছিলাম, কিন্তু ভয় পাচ্ছিলাম যে তুমি আমাকে চিনতে পারবে না। আমি ফিরে গেলাম, কিন্তু সেই মেয়েটি গায়েব হয়ে গিয়েছিল। পথে আমার এক বৃদ্ধ ফকিরের সাথে দেখা হলো, যিনি বললেন যে এটা কালো জাদুর প্রভাব। তিনি বললেন যে যদি তুমি কোনো নির্জন জায়গায় থাকো এবং তোমার স্ত্রী নিজেই তোমাকে খুঁজে নেয়, তাহলে সে তোমাকে চিনতে পারবে। তোমাকে কিছুই বলতে হবে না, শুধু দোয়া পড়ে ফুঁ দিতে থাকবে। এটাই জাদু ভাঙার উপায়। আর তখন থেকেই আমি সেই বৃদ্ধের রূপে তোমার সাথে দেখা করেছিলাম। মেয়েটির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল এবং সে বলল, তার মানে ওই বৃদ্ধ তুমিই ছিলে?
স্বামী নাড়ল। হ্যাঁ, ওটা আমি ছিলাম। মেয়েটির চোখে জল এসে গেল। সে এগিয়ে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি। স্বামী তার মাথায় হাত রেখে বলল, এটা তোমার দোষ নয়। তুমি যে ধৈর্য দেখিয়েছ সেটা তোমার ভালোবাসারই প্রমাণ। তুমি সত্যি একজন বিশ্বস্ত স্ত্রী। তারপর সে হাসল এবং বলল, এবার বলো, ওই বৃদ্ধ কেমন মানুষ ছিল? মেয়েটি হাসল এবং বলল, এখন বুঝতে পারছি সে খুব সৎ একজন মানুষ ছিল। দুজনেই হাসতে লাগল। বছরের পর বছর যা হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে এলো। একটা সোচ্চা দিল যার উদ্দেশ্য সৎ, তার ওপর না কোনো জাদুকাজ করে, না কোনো প্রতারণা। যেমন সেই ফকির বলেছিলেন, সত্যের সামনে কোনো কিছুরই জোর খাটে না। আমাদের কখনো কাউকে তার বাহ্যিক রূপ বা আচরণ দেখে বিচার করা উচিত না। অনেক মানুষের পেছনে একটা গভীর গল্প, কোনো ব্যথা বা কোনো মাজবুরি লুকানো থাকে। সোচ্চা প্রেম ধৈর্য চায়। আর যারা মন থেকে একে অপরের সাথে যুক্ত, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, কেউ তাদের আলাদা করতে পারে না। সততা, সৎ উদ্দেশ্য এবং ধৈর্য অবশেষে প্রত্যেক জাদু, প্রতারণা এবং কঠিন পরিস্থিতিকে পরাজিত করে। যদি আপনাদের এই ধরনের শিক্ষামূলক গল্প পছন্দ হয়, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।